ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার এর পেজ 241 সলভ করে দেখাবো। পেজ 241 তোমরা দেখো। পেজ 241-এ প্রথমে যে 36টা শর্ট কোশ্চেন আছে তার সলভ করে দেখাচ্ছি। এর আগের ভিডিওগুলোতে সব সলভ করেছি, এর আগেরগুলো। আজ থেকে তোমাদের 241 করব, পরবর্তী ভিডিওতে 241-এর পরে পেজ করাবো, অর্থাৎ 263, তারপরে তোমাদেরকে তারপরে পেজ করাবো, এইভাবে কন্টিনিউ থাকবে। এগুলোকে আমি প্লেলিস্টে আপলোডও করেছি। তো শুরু করি। প্রথম কোশ্চেন আছে, সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী কোন রশ্মি? মনে রাখবে, সবুজ ঘর হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কথা হচ্ছে, গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস বা সবুজ ঘর যা বলবে তোমরা, তা সেটার জন্য দায়ী হয় সেটা হচ্ছে অবলোহিত রশ্মি। আর সেটা কোথা থেকে আসে? সূর্য থেকে আসে। তাহলে উত্তর হবে কি? অপশান সি, অবলোহিত রশ্মি। তারপরের কোশ্চেন আছে, প্রদত্ত কোনটি 310 কেলভিন এর সমান হয়? তাহলে এটা কেলভিনে আছে, কেলভিন থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করব। তাহলে 310-এর সাথে -273 বিয়োগ করব, তাহলে যেটা ভ্যালু হবে সেটা অ্যান্সার। এটাকে কিভাবে করছি দেখো। টি সমান হচ্ছে 310 কেলভিন। তাহলে এটা সমান কী লেখা যায়? 310 - 273, দ্যাট ইজ 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, একটি গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 24, মৌলের অণু ত্রিপরমাণু হলে পারমাণবিক ভর কত হবে? ত্রিপরমাণু মানে যেমন ওজন গ্যাস O3 ত্রিপরমাণু হয়, ঠিক সেরকম বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তাহলে এটা খুব সুন্দর কোশ্চেন করেছে। তো বাষ্প ঘনত্ব ডি সমান হচ্ছে 24। তাহলে আণবিক ভর বা আণবিক গুরুত্ব এম হয় 2D। এটা হচ্ছে একটা রিলেশন যে আণবিক ভর সমান 2 × বাষ্প ঘনত্ব হয়। তাহলে আণবিক ভরটা কত হলো? 48। কিন্তু বলেছে মৌলটি ত্রিপরমাণু, তাহলে এক পরমাণুকের ক্ষেত্রে কত হবে? 48/3, দ্যাট ইজ 16। তাহলে এখানে অপশান বিটা হচ্ছে কারেক্ট। তোমরা যদি এই ভিডিওতে এই কোশ্চেনটা অর্থাৎ এই পেজে 241 এর পিডিএফটা নিতে চাও, তো আমি ভিডিও ডিসক্রিপশানে এক টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার এই ভিডিওটা নিতে পারো। তো এর জন্য তোমাকে বাই করতে হবে। তো এরপরের কোশ্চেনটা দেখো, 1.4 বলছে একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা এ, এটা গামা চিহ্ন, ওকে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা আর। এ কেন বলা হয়? আপাত প্রসারণ গুণাঙ্ককে অ্যাপারেন্ট বলা হয়, আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে রিয়েল বলা হয়। তো তার মধ্যে কি সম্পর্ক তোমরা মনে হয় জানো, যে গামা অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু পাত্রের প্রসারণ, এটা প্লাস পাত্রের প্রসারণ, এই দুটো জিনিসকে ইউজ করা হয়। তাহলে গামা আর সমান কি লেখা যায়? গামা এ প্লাস গামা জি। গামা আর হচ্ছে তরলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ হচ্ছে তরলে আপাত প্রসারণ গুণাঙ্ক, আর গামা জি হচ্ছে পাত্রের প্রসারণ। তো এই জন্যে সবসময় দেখতে পাচ্ছ গামা আর এর ভ্যালুটা সবসময় গামা এর থেকে কী হবে? বড় হবে। তাহলে গামা এ ইজ লেস দেন গামা আর, অর্থাৎ অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। তো এই জন্য অপশান সিকে এখানে কারেক্ট হিসাবে ধরা হবে। ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কেমন হয়? ক্যামেরায় মনে রাখবে সবসময় সৎ এবং অবশীর্ষ হয়, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট, সৎ এবং অবশীর্ষ। ঠিক আছে, তার ক্যামেরায় কী হয়? সৎ এবং অবশীর্ষ, সেটা আমি এখানে লিখে দিয়েছি। ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব এ সৎ এবং অবশীর্ষ, অর্থাৎ সেটা রিয়েল হবে এবং বস্তু থেকে আকারে প্রতিবিম্বটা ছোট হয়। এরপর হচ্ছে যে একবর্ণীয় আলোক রশ্মি 1.6-এ আছে, প্রতিসরণের সময় কোন রশ্মিটি অপরিবর্তিত থাকবে? আলোক রশ্মি প্রতিসরণের সময় সর্বদা মনে রাখবে তার কম্পাঙ্কটা সবসময় অপরিবর্তিত থাকবে, কারণ সেক্ষেত্রে বেগ, তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরণের ক্ষেত্রে পরিবর্তনশীল হয়। তাহলে এখানে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1.7 আছে, ভোল্ট ইন্টু কুলম কোন রাশির একক হয়? মনে রাখবে ভোল্ট ইন্টু কুলম সেটা কোন ইকুয়েশন থেকে আসে? ডাব্লিউ সমান কিউভি। কিউ হচ্ছে আমাদের আধান অর্থাৎ কুলম, আর ভি হচ্ছে ভোল্ট। তাহলে ডাব্লুর কথা বলছি, তাহলে কার্য, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর আর বহিষ্ঠ রোধ ক্যাপিটাল আর, বর্তনীর তুল্য রোধ কত? তাহলে অভ্যন্তরীণ আর বহিষ্ঠ যদি ক্যাপিটাল আর স্মল আর হয়, তুল্য রোধ মানে এরা দুজন শ্রেণীতে থাকে, আর শ্রেণীর ক্ষেত্রে কী হয়? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে অপশান বিটাও উত্তর। দেখো আমি পাশের ছবি এঁকে তোমাদেরকে দেখিয়েছি যে কেমনভাবে করতে হয়। এটা হচ্ছে বর্তনী বহিরোধ, এখানে তড়িৎচালক বল ইউজ করেছে, এখানে বর্তনী অভ্যন্তরীণ রোধ কাজ করছে, আর এইখানটাতে নষ্ট ভোল্ট ক্রিয়েট করে কারেন্ট পাস করছে আয়। তাহলে এখান থেকে অভ্যন্তরীণ রোধ স্মল আর আর বহিষ্ঠ রোধ যদি ক্যাপিটাল আর হয়, তুল্য রোধ হচ্ছে আর ইকুইভ্যালেন্ট সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে 1.9-এ কী বলা আছে দেখো, সৌরশক্তির মূল উৎস কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৌরশক্তির মূল উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। আর সূর্যের মধ্যে মূলত কোন দুটি গ্যাসের প্রাধান্য দেখা যায়? হাইড্রোজেন আর হিলিয়াম। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
অম্লায়িত কপার সালফেট দ্রবণে H2S চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পড়বে? মনে রাখবে, অম্লায়িত কপার সালফেটের সাথে H2S চালনা করলে কালো বর্ণের অধক্ষেপ হয়। রাসায়নিক বিক্রিয়াটা কী হয় সেটা আমি দেখিয়েছি, CuSO4 প্লাস H2S। ঠিক আছে, তাহলে সেখানে CuS প্লাস H2SO4। এই CuS হচ্ছে কিউপ্রিক সালফাইড বলা হয় বা কপার সালফাইড বলা হয়, আর সেটা কালো রঙের হয়ে থাকে। নেক্সট হচ্ছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় না। এখানে দেখো তারপরে কোশ্চেন আছে কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় না কোনটা? এটা অপশন হবে ডিএটা, অর্থাৎ নাইট্রোজেন এখানে কারেক্ট অ্যান্সার। এখানে নাইট্রোজেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না, মনে রাখবে কিপ যন্ত্রে প্রস্তুত হয় না সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন ছাড়া আরেকজন হয় না, সেটা হচ্ছে HCl। ওকে, তাহলে এখানে নাইট্রোজেন CO2 করা ছিল, সেটাকে আমি কেটে নাইট্রোজেন করলাম। আচ্ছা, 1.12 এতে কি কোশ্চেন কী আছে? 12 কোশ্চেন। সেনি 13 এর একটি মৌল M, ওই মৌলের ক্লোরাইডের সংকেত কী হবে? মনে রাখবে M হচ্ছে ধরেছি, সেটা সেনি হচ্ছে 13। সেনি 13তে M মৌল হিসাবে কাকে ধরতে পারি? অ্যালুমিনিয়ামকে ধরতে পারি। তাহলে সেটাকে কীভাবে ভাঙা হয় দেখে নাও একটু চেক করে, যে সেনি 13 মৌল হলে সেটা ক্লোরাইড সংকেত হবে MCl3, যেটা অপশন বি হয়। এরপর বলবে কেন হয়। দেখো MCl3 ক্লোরিন কত হয়? 17, আর 17 কত হয়? 2, 8 আর 7। আর অ্যালুমিনিয়াম কত হয়? 13, 2, 8 আর 3। তার লাস্টে 3 আছে আর এখানে লাস্টে 7 আছে, মানে যোজ্যতা কত হবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যোজ্যতা হবে 3, কিন্তু ক্লোরিনের যোজ্যতা কত হবে? লাস্টে 7 আছে, মানে 8 - 7 দ্যাট ইজ 1। আর এই কারণে একে যখন লেখা হয় তখন কিভাবে লেখা হয় একবার দেখে নাও, যে এম এর ক্ষেত্রে আমরা কি এমকে 13 ধরেছি, দ্যাট ইজ কল 2, 8 আর 3। তাহলে যোজ্যতা কত হবে? লাস্ট কক্ষে বা লাস্ট অবস্থানে কক্ষে যদি 3 থাকে, অর্থাৎ 1 থেকে 4 থাকে, তখন যোজ্যতা সেটাই হয়। আর CL বলেছে তাহলে 17, তাহলে 2, 8 আর 7। তাহলে 7 থাকা মানে কি না, 4-এর অধিক হলে তখন 8 থেকে বিয়োগ করতে হয়, তাহলে 8 - 7 দ্যাট ইজ 1। তাহলে এম এর তলাতে আমি 3 লিখলাম, আর CL এর তলাতে যদি 1 লিখি, তারপরে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি লিখতে পারি? M1Cl3 দ্যাট ইজ কল MCl3। তাহলে যৌগটা কি বডি তৈরি করলো? MCl3। অরিজিনালি এমটা কি হয় না, এমটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে কি হয়? AlCl3 হয়। তাহলে এখানে অপশান কী হবে? MCl3। ঠিক আছে, তো এটা হচ্ছে অরিজিনাল কারণ, যে কী কারণে হচ্ছে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? ম্যাগনেটাইট, হেমাটাইট যখন এইসব বলবে তখন সেটা হচ্ছে লোহার আকরিক হয়। তাহলে ম্যাগনেটাইট, হেমাটাইট এগুলো কার আকরিক? লোহার আকরিক। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু কী হয়? অপশান সি ডুরালুমিন। অ্যাসিটিলিনের সমকোণ মানে অ্যাসিটিলিনের পরবর্তী স্তরে যে আছে, তো এইখানে অপশন আছে কি না, ইথাইন, প্রোপিন, প্রোপাইন, প্রোপাইন, আইন মানে সে অ্যাসিটিলিনের সমগোত্র, কারণ এখানে ট্রিপল বন্ড কাজ করে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। তাহলে আমরা প্রথম বিভাগ ক এর সমস্যা সলভ করলাম, এরপর বিভাগ খতে যাচ্ছি। বিভাগ খ দেখো, বিভাগ হয় প্রথমে আছে বায়ুমণ্ডল কোন স্তরে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থা থাকে? থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার। এখানে আয়ন পার্টিকেলগুলো সবসময় আয়নিত অবস্থাতে থেকে। অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? সেটা হচ্ছে এক্সোস্ফিয়ারে। 2.2তে আছে একটি জৈব গ্রিনহাউস গ্যাস, খুব কমন কোশ্চেন, খুব রিপিট করছে, সেটা হচ্ছে মিথেন, যার সংকেত হয় CH4। পিভি সমান W/m × RT। এখানে এমটা কি? এমটা হচ্ছে গ্যাসের মোলার ভর, আর এমটা হচ্ছে গ্যাসের মোলার ভর, যার সিজিএস একক হয় গ্রাম পার মোল, এসআই হয় কেজি পার মোল। 2.4 হচ্ছে উষ্ণতা পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত হয়? বিশুদ্ধ জল ন্যাচারাল কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পরম স্কেলে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমার হিমাঙ্ক কত হবে? 0 কেলভিন ধরা হবে। তাহলে পরম স্কেলের ভ্যালু কত হবে? 0 কেলভিন। ঠিক আছে, তাহলে পরম স্কেলের ভ্যালু কত হবে? 0 কেলভিন। কেলভিনে কেটা কিন্তু অনেক দূরে লিখবে বা বাংলাতে লিখবে। পরের কোশ্চেন দেখো, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 36 × 10⁻⁻6 কেলভিন ইনভার্স। এখন হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? কি বলেছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে, এটা লোহার ক্ষেত্রে বলা আছে। তাহলে এখান থেকে কীভাবে করবে দেখো ইকুয়েশনটা। দেখো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, দ্যাট ইজ কল গামা সমান 36 × 10⁻⁶ কেলভিন ইনভার্স। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আলফা সমান β/2 সমান γ/3। তাহলে আমাদের আলফা সমান কি γ/3 হবে। তাহলে গামার ভ্যালু আছে 36 × 10⁻⁶/3। তাহলে 3 × 12 = 36, তাহলে 12 × 10⁻⁶ কেলভিন ইনভার্স। তাহলে এই রিলেশনটি কিন্তু সবসময় মনে রাখবে, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর অঙ্ক
খুব বেশি রিপিট করছে। আর একটা জিনিস মনে রাখবে, বিটা আর গামার মধ্যে রিলেশন কত হয়, বিটা আর গামার যে রেশিওটা হয় 2:3 হয়। ঠিক আছে, এটা অথবাতে কোশ্চেন ছিল। দেখো অথবা কোশ্চেনটা কী ছিল, যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত, না সেটা হচ্ছে আমাদের 2:3। এটা হচ্ছে রিলেশন। 2.6-এর কী কোশ্চেন করেছে দেখো, অবতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোন অবস্থানে গঠিত হবে। খুব রিপিট, এই কোশ্চেনগুলো খুব রিপিট করে। তো মনে রাখবে যে কোথায় রাখা হচ্ছে, না ফোকাস আর বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু। তাহলে ফোকাস আর বক্রতা কেন্দ্র, দেখো বক্রতা কেন্দ্রে রাখলে বক্রতা কেন্দ্রে গঠিত হয় এবং সমান আকারের হয় প্রতিবিম্ব। আর তারপরে যখন প্রতিবিম্বটা মানে বস্তুটা যখন ভিতরে ঢুকবো, তখন প্রতিবিম্বটি কী হবে, না আরও পিছনে গঠিত হবে, অর্থাৎ বস্তু তুলনা আকারে বড় হবে। অর্থাৎ বক্রতা কেন্দ্রের পিছনে প্রতিবিম্ব গঠিত হবে, যেটা হয়েছে নিচের দিকে থাকা মনে হচ্ছে অবশীর্ষ। এখানে কোনো রকমভাবে ডট ডট লাইন কিছু ইউজ হবে না, রিয়েলভাবে মিশবে, যার জন্য সৎ। আর বস্তু তুলনা আকারে কি দেখতে পাচ্ছি, বড়, তাহলে বস্তু তুলনা আকারে বড়। তাহলে এই তিনটে প্রপার্টিস তোমাকে লিখতে হবে, যে সৎ, বশীর্ষ আর আকারে বড় না ছোট, এখানে বড় ক্রিয়েট করছে। কতক্ষণ পর্যন্ত ছোট হবে, না বক্রতা কেন্দ্রের আগে পর্যন্ত বস্তু রাখলে, বক্রতা কেন্দ্রেতে রাখলে সমান হবে, বক্রতা কেন্দ্র থেকে ভিতরে ঢুকলে তখন আকারে বড় হবে। যত ভিতরে ঢুকবে প্রতিবিম্ব বস্তুটা, তত কী হবে, প্রতিবিম্বটা আকারে বড় হবে। আর একটা জিনিস মনে রাখবে, ফোকাসে যদি থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে। আর অসীম থেকে বস্তু এলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, ফোকাসে। তাহলে বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব হয় ফোকাসে, বস্তু যদি ফোকাসে থাকে প্রতিবিম্ব গঠিত হয় অসীমে। ব্যাস, এটি হচ্ছে ঘটনা। 2.6-এর অথবা কি বলেছে দেখো, 2.6-এর অথবাতে বলা আছে কোন ক্ষেত্রে মিউ সমান সাইন আই বাই সাইন আর সম্পর্কটি প্রযোজ্য নয়। এটা একটা লং কোশ্চেনের মধ্যেও পড়ে। মনে রাখবে মিউ সমান সাইন আই বাই সাইন আর, এটা হচ্ছে স্নেলের সূত্র, দ্যাট ইজ কল প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেখানে মিউটা প্রতিসরাঙ্ক বলা হয়। আর এটা প্রযোজ্য হবে না যখন আলোকরশ্মি লম্ব আপাতন হয়। দেখো আলোকরশ্মি যদি কোনো কাঁচের মধ্যে দিয়ে লম্ব আপাতন হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, অ্যাঙ্গেল আইটা 0 হয়। আর যখন অ্যাঙ্গেল আই 0 হবে, সঙ্গে সঙ্গে আর 0 হবে, তাহলে সেক্ষেত্রে কোনো রকমভাবে এই সূত্রটা মেনে চলবে না, সেক্ষেত্রে মিউটাও 0 হয়ে যাবে। তাই এটা হচ্ছে ইকুয়েশন। এরপরে 2.7-এ আছে 1 BOT এর মান কত জুলের সমান হয়। বিওটির পুরো নাম হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। আর 1 BOT কথা মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে তড়িৎ শক্তির একক বলা হয়। আর সেটা মান হয় 3.6 × 10⁶ জুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি বলতে চাই যে যদি তোমরা এই যে পেজটা করছি অর্থাৎ 241 এর পিডিএফটা নিতে চাও, তো অলওয়েজ তোমরা টেলিগ্রাম চ্যানেল, যেটা আমরা ডিসক্রিপশানে এবং এছাড়া কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লিঙ্ক ক্লিক করে তোমরা বাই করতে পারো। তো এরপরে অথবাতে কী দেওয়া আছে দেখো, 2.7-এর অথবা, যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব ভি হয়, তবে কিউ পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দুতে আনতে কৃতকার্য কত করবে। খুব সহজ, এটা আমরা জানি কি ডাব্লিউ সমান কিউবি। ঠিক আছে, তার আগে ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে সম্পাদিত কার্য বা অথবা কৃতকার্য, আর কিউ ইন্টু ভি অর্থাৎ আধান ইন্টু বিভব। ব্যাস, তার পরবর্তী কোশ্চেন দেখো 2.8। 2.8-এ আছে রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্ক কি, রো দিয়ে ডিনোট করা হয়, মনে রাখবে। আর রোধাঙ্কের এসআই একক ওহম ইন্টু মিটার হয়। ঠিক আছে, অনেক সময় ওহম না চিহ্নটা দিয়ে পরে চিহ্নটা দিয়ে লিখতে পারে, ওহম ইন্টু মিটার, এটাও হতে পারে। এরপর কি আছে, একটি তরল সন্ধিগত ধাতুর নাম। দেখো এখানে লেখা আছে একটি তরল সন্ধিগত ধাতু, মনে রাখবে একটি তরল সন্ধিগত ধাতুর নাম হচ্ছে পারদ, যেটা হচ্ছে এইচই হয়। তারপরে কোশ্চেন কি আছে, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী ত্রিবন্ধন। দেখো যৌগ বলেছে, মৌল বলে নাই, তাহলে ত্রিবন্ধন যৌগ বলে দিলে তখন উত্তর হবে অ্যাসিটিলিন, যেটা হচ্ছে C2H2। ঠিক আছে, এখানে কিভাবে বন্ড করে, HC ট্রিপল বন্ড CH, এটা বন্ডিংটা। কিন্তু যদি ত্রিবন্ধন মৌল বলতো তাহলে নাইট্রোজেন হতো, সেখানে N ট্রিপল বন্ড N, এর মাথায় এক জোড়া করে লোন পেয়ার থাকে। তারপর 2.11-এ বলেছে আলফা বিটা গামা ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও, মানে কে সবচেয়ে বেশি কে সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম হচ্ছে গামা, তারপর হচ্ছে বিটা, তারপর আলফা। কারণ এখানে আমরা জানি সেটা যে সবচেয়ে বেশি কার হয়, গামা, তারপর বিটা, তারপর আলফা। তাহলে ভেদন ক্ষমতা সঠিক ক্রম এটা। 2.12-তে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ দেওয়া আছে। 2.12 সেখানে 12-তে প্রথমে 1 আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কার্বন বিজারণ, ব্রোঞ্জে উপস্থিত আর সন্ধিগত। মনে রাখবে ক্ষারীয় মৃত্তিকা কি হয়, ম্যাগনেসিয়াম, কার্বন বিজারণ জিঙ্কে দেখা যায়, ব্রোঞ্জে উপস্থিত টিন, আর সন্ধিগত মৌল কপার। কপার সন্ধিগত মৌলের মধ্যে পড়ে, কারণ এ আমাদের পর্যায় সারণী 3 থেকে 12 শ্রেণীর মধ্যে এ অবস্থান করে। তারপর 2.13 কোশ্চেন, ক্রমবর্ধমান পরমাণু আকার অনুযায়ী সাজাও, যেখানে ফসফরাস, তারপর সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার সাজানো আছে আকার অনুযায়ী। দেখো এরা প্রত্যেকে
আমাদের পর্যায় বরাবর আছে, আর পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে এর আকার কী হয়, হ্রাস পায়। তাহলে সেই জন্যে একদম ডান দিকে যে আছে তার সবচেয়ে ছোট, অর্থাৎ সেখানে সালফার আছে, তারপর ফসফরাস, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সোডিয়াম। তাহলে সবচেয়ে বেশি আকারটা কার হবে, সোডিয়াম। তার পর্যায় বরাবর হলে সেক্ষেত্রে এদের কি হয় না, যে যত কাছে আছে তার ক্ষেত্রে আকার বড় হবে, আর যে যত দূরে থাকবে তার ক্ষেত্রে আকার ছোট হবে। তাহলে এখানে এরা কি একই শ্রেণীতে নয়, এটা লেখাটা ভুল হয়েছে, একই পর্যায়ে অবস্থিত এরা, কিসের পর্যায়ে। ওকে, এটা হচ্ছে সঠিক ক্রম। এরপর অথবাতে দেখো 2.13 অথবা একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15, আধুনিক পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কত। তাহলে 15 যদি হয় তাহলে সেটাও ভাঙবো, তাহলে সেটা হচ্ছে প্রথম কক্ষপথে 2টি, আচ্ছা দ্বিতীয়তে কি মানে প্রথম এতে আমরা বলছি প্রথম পর্যায়, কক্ষপথ বলে ভুল হবে, প্রথম পর্যায়, আর দ্বিতীয় পর্যায়ে 8টি, আর তৃতীয় পর্যায়ে কী হবে 5। তাহলে কটা পার্টে ভাঙছি আমি, 3টে পার্টে, যটা পার্টে ভাঙবো তত পর্যায় হয়। তাহলে তৃতীয় পর্যায় হয়ে গেল, আর লাস্টে যদি 5 থাকে, আধুনিক পর্যায় সারণীর সূত্র অনুসারে যখন 2-এর অধিক হয়ে যাবে তখনই নিয়ম হচ্ছে 10 দিয়ে যোগ করতে হয়। তাহলে এখানে 5 আছে, মানে 10 + 15, তার 15 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তার পরমাণু ক্রমাঙ্ক যার 15, সে কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে, 15 নম্বর শ্রেণীতে। 2.14 এর কোশ্চেন কী বলেছে দেখো, 14 নম্বর কোশ্চেন। H2S গ্যাসের সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে পণ্য কী হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর এটা রিপিট হচ্ছে। আর এটা নাইট্রোফোসাইডের ক্ষেত্রে কালার হবে বেগুনি কালার হয়, এটা কালার কী হয়, বেগুনি। এবার 2.15 এর কোশ্চেন কী দেওয়া আছে দেখো, ওলিয়ামের রাসায়নিক নাম কি। স্পর্শ পদ্ধতি এবছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করবে। ওলিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে H2S2O7, আর নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ওলিয়াম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। এরপরে 2.16 এর কোশ্চেন কী আছে, 2.16 বলেছে অসফল পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুত অনুঘটক কী হয়। অসফল পদ্ধতিতে HNO3 যখন প্রস্তুত করা হয় আমাদের ক্ষেত্রে অনুঘটক হিসাবে প্লাটিনাম বা প্লাটিনাম রোডিয়াম এর অনুঘটক ইউজ করা হয়ে থাকে। তো অসফল্টও কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটোকেই রেডি করে রাখবে, কারণ এবছর স্পর্শ পদ্ধতি কিংবা অসফল্টের নাইট্রিক পদ্ধতি অর্থাৎ নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি যে কোনো একটা দিতে পারে। আচ্ছা, এরপরে দেখো 2.17 PTFE এর মনোমারের নাম কি। PTFE হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন, যেটা টেফলন নামে পরিচিত, আর এর ক্ষেত্রে ব্যবহারগুলো আছে ননস্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়। তো মনোমার বললে পলি কথাটাকে আউট করে বাকি পুরোটা, অর্থাৎ টেট্রাফ্লুরোইথিলিন, তার নামটা কী হবে, টেট্রাফ্লুরোইথিলিন, আর এর সংকেতে কী হয় F2C ডবল বন্ড C2। ঠিক আছে, এরপর অথবা এখানে আইপিএসি দেওয়া আছে, অথবাতে কি বলেছে দেখো CH3CH2CHO, লাস্টে CHO মূলক থাকলে কি হয় না, সেটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, আর এখানে ন্যাল ইউজ করা হয়। তাহলে দেখো কটা কার্বন আছে, CH3CH2CHO, 3টে কার্বন থাকলে মিথ হয়, তাহলে এখানে কী হবে, মিথানেল। কিন্তু এখানে বলেছে কার্যকারী মূলক, মানে এরকমই আর একটা বডি বানাও, তাহলে তখন সেক্ষেত্রে কী হবে না, অবস্থান ঘটিত যদি বানায় তাহলে সেক্ষেত্রে যে CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, আর CH এর নিচে OH, তাহলে এই ছিল CHO আর এ হলো OH, মানে দুটো ভিন্ন ধরনের কার্যকারী মূলক গঠন হয়েছে। এটার নাম হতো প্রোপানেল, আর এটার নাম হলো প্রোপান টুঅল। বলবে টুঅল কী করে হলো, দেখো কার্বনের ইকুয়েশন যদি করি, এখানে কার্বন একটা, এখানে দুটো, এখানে 3টে, তাহলে 2-এর নিচে OH মূলক আছে, আর OH মূলক থাকা মানে অল বলা হয়, অর্থাৎ অ্যালকোহল গ্রুপের মধ্যে পড়ে। ওই জন্য 2-এ আছে বলে কি হলো, প্রোপান টুঅল। প্রোপান নামটা কেন হলো না, কটা কার্বন আছে, 3টে, যার জন্য প্রোপান টুঅল। 2.17 হলো লাস্ট। 2.17 হওয়ার পরে 2.18, 2.18-এ আইপিএসি নেম দেওয়া আছে। আইপিএসি নেমটা কী দিয়েছে দেখে নাও, 2.18-এ CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, তাহলে কী হবে দেখে নাও, ভালো করে বুঝিয়ে দিই। CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, যখন এরকম থাকবে সিঙ্গেল বন্ডের থেকে বেশি বন্ড যদি থাকে তাহলে সেই দিক থেকে কাউন্ট করা শুরু হয়। যেমন এখানে ডবল বন্ড দেওয়া আছে, যদি এখানে ট্রিপল বন্ড থাকতো, তারপরে ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, তাহলে ট্রিপল বন্ড থেকে কাউন্ট করা শুরু হয়। তাহলে এখানে কার্বন 1, এখানে 2, এখানে 3, তাহলে মোট কার্বন কটা, 3টে, তাহলে কী লিখব, প্রোপান 1 ইন, প্রোপান 1 ইন। ডবল বন্ড থাকলে ইন হয়, ট্রিপল বন্ড থাকলে আইন হয়। তাহলে 3টে কার্বন থাকার জন্য প্রোপান বা প্রোপ ইউজ করতে পারো, তার সাথে হাইফেন দিয়ে 1 হাইফেন ইন, বা এক কথা এরকম লিখতো 1 প্রোপিন। প্রোপিন কেন হলো না, অ্যালকিন গ্রুপে পড়ে, কারণ ডবল বন্ড আছে মানে অ্যালকিন গ্রুপে, ওই জন্য 1 প্রোপিন। তাহলে এটা হচ্ছে 2.12। তাহলে আজকে তোমাদের ভিডিওতে আমি এবিটি টেস্ট পেপার এই 241 এ সলভ করে দেখালাম।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওর রেসপেক্টে যদি তোমরা পিডিএফ নিতে চাও, সেটা বাই করতে চাও, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাই করতে পারো। ওকে, তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। আর এর আগের ভিডিও যেগুলো আমি পোস্ট করেছি সেগুলো আমার ভিডিও প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। এছাড়া পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলোর জন্য তোমরা ওয়েট করো। আর তোমরা তোমাদের স্টাডি অর্থাৎ পড়াটা ভালোভাবে কন্টিনিউ করো। থিওরি এবং তার সাথে ম্যাথমেটিক্স এগুলো সবই কিন্তু প্র্যাকটিস করো ভালো করে। তো আজকের ভিডিও এতটা পর্যন্ত। বাই, থ্যাংক ইউ।